নিধি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা থ্রি পিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অয়ন নিধি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তা দেখে ফারিস নিধির পাশে এসে বলে, এখান থেকে চলো নিধি, তুমি বরং শাড়ি দেখো। অয়ন ফারিসকে বাধা দিয়ে বলে, আরে থাক না, ভাবিকে কিন্তু থ্রি পিসে দারুণ মানায়। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভুরু কুঁচকে তাকায়। পরিস্থিতি বেগতিক দেখে অয়ন মিনমিন করে বলে, আমি বরং আমার জন্য কিছু দেখি বলেই অয়ন চলে যায়। অয়ন যেতে নিধি ফারিসের ওপর রেগে গিয়ে বলে, আপনারা কি আমাকে খেলনা পেয়েছেন নাকি? মন থেকে তো কিছুই করছেন না। এই নাটকটা আর কত দূর এগিয়ে নিয়ে যাবেন আপনি? আর কতক্ষণ আমাকে সব নাটকে সায় মানিয়ে চলতে হবে? নিধির কথা শুনে ফারিস শেষে নিধির কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমার উপরে রেগে আছো তাই বলে এখানে রাগারাগি করবে নাকি সুইট হার্ট? ফারিসের কর্মকাণ্ড বিস্মিত হয়ে যায় নিধি। কিছু বুঝে ওঠার আগে কি থেকে কি হয়ে গেল নিধিকে আর একটু অবাক করে দিল ফারিস তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, গলা উঁচিয়ে কথা বলবে না আমার সাথে, পরিণাম ভালো হবে না বলে দিলাম। ফারিসের শান্ত গলা দেওয়া ধমক খেয়ে নিধি চুপসে যায়। মনে মনে ফারিসকে হাজার বকাঝকা দিতে থাকে সে। এদিকে ফারিস আর নিধিকে এত কাছাকাছি দেখে রেগে দেয়ালে একটা ঘুষি মারে অয়ন। সে ফারিস আর নিধির থেকে কিছুটা আড়ালে লুকিয়ে তাদের দেখছে। এক সপ্তাহ পর মেঘ কালো আকাশে ভাবমূর্তি পাল্টে যেতে দেখে কিছুটা মন খারাপ হয়ে যায় নিধি। সে বিষণ্ণ মুখে ছাদ থেকে রুমে ফিরে আসে। রুমে আসতেই তার ডাক পড়ে। ফারুল বেগম নিধিকে তার রুমে ডেকেছে। তাই নিধি আর দেরি না করে ফারুল বেগমের রুমের দিকে যায়। ফারুল বেগমের রুমের সামনে এসে নিধি দরজাটা টোকা দেয়। ফারুল বেগম এসে রুমের দরজাটা খুলে দিয়ে নিধিকে ইশারার ভিতরে প্রবেশ করতে বলে। নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে প্রবেশ করে। পরিবেশটা বেশ থমথমে। ফারিসের সাথে তোমার সবকিছু ঠিক আছে তো? আচমকা এমন একটা প্রশ্ন অবাক হয় নিধি। নিজেকে কিছুটা প্রস্তুত করে নিধি বলে, ঠিকই তো থাকার কথা। যদি ঠিক না থাকে তাহলে? ফারুল বেগম সন্দিহান কণ্ঠে শুনে নিধি তটস্থ হয়ে যায়। আপনার নাতি কেউ জিজ্ঞেস করুক না করুক সব ঠিক আছে কিনা, আমার তরফ থেকে তো সবকিছু ঠিকই আছে। নিধির কথা শুনে ফারুল বেগম ক্লান্ত ভঙ্গিতে নিধির দিকে তাকিয়ে বলল, আমি না আর পারছি না এসব নিতে। আমি কি পাপ করছি তোমাদের বিয়ে দিয়ে? আমার ফারিসের একজন সঙ্গী হবে ভেবেই আমি তোমার সাথে ওর বিয়ে দিয়েছি। এখন তো মনে হচ্ছে আমরা তোমার সাথে অন্যায় করেছি। ফারুল বেগমের কথা শুনে তাচ্ছিল্য হাসি হাসি নিধি। যে জায়গায় আমার পরিবার আমার সাথে শত শত অন্যায় করেও তাদের খারাপ লাগেনি, সে জায়গায় আপনাদের খারাপ লাগছে কেন? আপনারা তো অন্যায় কিছু করেননি। ফারুল বেগম প্রলম্বিত প্রশ্বাস ফেলল। নিধির মাথা হাত বুলিয়ে দিয়ে তিনি বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা ফারিস যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে তাহলে তোমার জীবন একদম ভরপুর হয়ে যাবে সুখে। আমার ফারিসটা যাকে ভালোবাসে তাকে মন উজাড় করে ভালোবাসে, কখনো ছেড়ে যায় না। বাকিটা আমি দেখে নিব। তুমি বরং এখন যাও, ফারিস আসার সময় হয়ে গেছে। ফারুল বেগমের সাথে সায় মিলিয়ে নিধি রুমে চলে আসে। রুমে এসে তো নিধি একদম হতভম্ব হয়ে যায়। ফারিস অলরেডি চলে এসেছে। সে অফিসের ড্রেস চেঞ্জ না করে শুয়ে আছে। তা দেখে নিধি গুটিসুটি পায়ে হেঁটে ফারিসের পাশে গিয়ে বসে। কি হয়েছে আপনার? নিধি প্রশ্নের উত্তর দেয় না। ফারিস সে চুপচাপ দুহাত মাথা চেপে শুয়ে আছে। নিধি কাঁপা কাঁপা হাতে ফারিসের কপাল স্পর্শ করে চমকে দেয়। জ্বরে ফারিসের গা পুড়ে যাচ্ছে। লাইটটা অফ করে নিধি। চোখগুলো জ্বালা করছে প্রচুর, মাথাও ব্যথা করছে। ফারিসের কথা শুনে নিধির চোখে ছল ছল করে উঠল। কি কারণ সেটা সে বুঝতে পারল না। এত গম্ভীর কণ্ঠে কথা বলা মানুষটা যখন নরম গলায় কথা বলে তখন তো আশ্চর্য লাগবে। নিধি আর দেরি না করে উঠে রুমের লাইটটা অফ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিধি জলপট্টি দেওয়ার জন্য পানি নিয়ে আসে।
নিস্তব্ধ রাতে ব্যথিত হয়ে ফারিসে শিহরে বসে মাথা জলপট্টি দিয়ে দিচ্ছে নিধি। জলপট্টি দেওয়া শেষ করে নিধি রুম থেকে বের হয়ে ফারিসের জন্য খাবার নিয়ে আসে। নিধি ফারিসকে ডেকে উঠতে বলে, কিন্তু ফারিসের যেন উঠার বসার মতো শক্তিটুকু নেই। নিধি অনেক কষ্ট করে ফারিসকে বালিশের সাথে হেলান দিয়ে বসায়। নিধি ফারিসের সামনে খাবার রেখে বলে, খাবারটা খেয়ে নি, ওষুধ খেতে হবে। নিধি কথা শুনে ফিটফিট করে ফারিস তার দিকে তাকায়। ফারিসের মুখ অন্যদিকে ফিরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, খেতে ভালো লাগছে না আমার। ফারিসের কথা শুনে যেন মহা ঝামেলায় পড়ল নিধি। সে আর সাত পাঁচ না ভেবে নিজের ফারিসকে জোর করে অল্প কিছু খাবার খাইয়ে দেয়। তারপর ফারিসের রুমে অনেক খোঁজাখুঁজির পরেও জ্বরের ওষুধ পায় নিধি। ফারিসকে অনেক জোরাজুরির পর ওষুধ খাওয়াতে ব্যর্থ হয় নিধি। এসিটা অফ করে নিধি, ঠান্ডা লাগছে। আর তুমি এখনো লাইট অন করে রেখেছ? বলছি তো, মাথা ব্যথা করছে। ফারিসের মৃদু কণ্ঠে ধমক খেয়ে চুপসে যায় নিধি। সে বিড়বিড় করে বলে, অসুস্থ, তারপরও তার রাগারাগি যাবে না বাড়বে। বলে নিধি উঠে লাইট আর এসি অফ করে দেয়। ব্ল্যাঙ্কেট থেকে বের করে ফারিসের গায়ে জড়িয়ে দেয় নিধি। তারপর ফারিসের পাশে বসে নিধি বলে, মাথা টিপে দিই, ভালো লাগবে। নিধির কথা শুনে চমকে চোখ মেলে তাকায় ফারিস। এত অস্থিরতা হতে হবে না তোমাকে, কিছুক্ষণ পর সব রোগ হাওয়া হয়ে যাবে। এমনিতে কোনো কিছু আমার কাছে চিরস্থায়ী থাকে না। ফারিসের কথা শুনো না নিধি। সে আলতোভাবে ফারিসের মাথা টিপে দিতে থাকে। রাত প্রায় ৩টা বাজে। নিধি ফারিসের পাশে বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। হঠাৎ ফারিসের মৃদু আর্তনাদ শুনে ঘুম ভেঙে যায় নিধি। আবার জ্বর এসেছে ফারিসের। নিধি এবার বেশ চিন্তায় পড়ে যায়। এত রাতে কি ফারুল বেগমকে ডাকা ঠিক হবে? শেষে নিধি আর কোনো উপায় না পেয়ে জ্বরের ওষুধ আনে, পানির গ্লাস এগিয়ে দেয় ফারিসের দিকে। কিন্তু ফারিসের চোখ খুলে না। ফারিস নিধির হাত চেপে ধরে বলে, আমাকে ছেড়ে যেও না কখনো। আমার একা থাকতে খুব কষ্ট হয় জানো। ফারিসের কথা শুনে নিধি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার ঠিক কি বলা উচিত সেটা সে খুঁজে পাচ্ছে না। তারপর নিধি ফারিসের এক হাত জড়িয়ে ধরে বলে, যাব না। নিধির এই কথাটা শুনেই যেন স্বস্তি পেল ফারিস। আবার নিশ্চিন্তে ঘুমিয়ে জগতে পাড়ি জমালো ফারিস। স্নিগ্ধ সকালবেলা সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় ফারিসের। চোখ মেলে চারপাশে ভালো করে তাকিয়ে থমকে যায় ফারিস। সে নিধিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। ফারিস নিধিকে ছেড়ে উঠে বসতে নিতে তার মাথাটা ভার হয়ে আসে। বাধ্য হয়ে সে আবারও শুয়ে পড়ে। নিধি ঘুম থেকে উঠে সবার যেন ব্রেকফাস্ট বানিয়েছে। ফারিস খাবার রুমে নিয়ে আসে নিধি। রুমে এসে দেখে ফারিস এখনো ঘুমাচ্ছে। বিছানার পাশে টি টেবিলের ওপর খাবার রেখে নিধি চলে যেতে নিধি ফারিস তার হাত ধরে ফেলে। ফারিসের কাজে সে তো পুরো হতভম্ব হয়ে যায়। সে বিড়বিড় করে বলে, জ্বরের কবলে পরে এই লোক পাগল হয়ে গেছে নাকি? দুর্ভাগ্যবশত নিধির কথাটা ফারিস শুনে ফেলে। ফারিস শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, পাগল বলছো আমাকে? কোন দিক দিয়ে পাগল মনে হয় আমাকে? ফারিসের কথার জবাব দেয় না নিধি। সে ফারিসের কপালে হাত দিয়ে চেক করে জ্বর আছে কিনা। এখনো পুরোপুরি জ্বর কমেনি ফারিসের। তাই নিধি ফারিসকে আদেশের সুরে বলে, ফ্রেশ হয়ে এসে নাস্তা করুন, ওষুধ খেতে হবে। আর হুট করে কিভাবে আপনার জ্বর এসেছে? সারাদিন কাজ কাজ করে নিজের একটু যত্ন তো নেন না। নিধির কথা শুনে ফারিস মিনমিন করে বলে, যত্ন নেওয়ার জন্য তো একজন আছে। কি বলছেন? নিধির কথায় জবাব না দিয়ে ফারিস বিছানা থেকে নামতে নিতেই পড়ে যায়। নিধি ফারিসকে ধরে ফেলে, আপনার হম্বিতম্বি আর যাবে না কোনোদিন। আরে ভাই, জ্বরের কারণে দুর্বল হয়ে আছি আপনার শরীর, সাবধানে চলবেন তো। নিধির কথাটা কানে না নিয়ে ফারিস ফ্রেশ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে এসে বিছানায় আরাম করে বসে নিধিকে বলে, খাবার দাও। নিধি খাবারের দিকে আঙুল দেখিয়ে বলে, খাবার তো এনে রেখেছি, খেয়ে নেন। নিধির কথা শুনে ফারিস
দিকে ভুরু কুঁচকে বলে, একজন অসুস্থ মানুষ কি তার নিজের খাবার খেতে পারে? একটু কমন সেন্স নেই তোমার? এখন যে আমাকে খাইয়ে দেওয়া উচিত তোমার, সেটাও বলে দিতে হবে? ফারিসের কথা শুনে নিধি ঢ্যাব ঢ্যাব করে তার দিকে তাকিয়ে আছে। এ কোন ফারিসকে দেখছে সে? আকাশ থেকে ঘোলাটে মেঘের আবরণ সরে গিয়ে রোদের দেখা মিলে। নিধি ফারিসকে খাবার খাইয়ে দিয়ে রান্নাঘরে যায় প্লেট রাখতে। রান্নাঘর থেকে রুমে এসে নিধি তো পুরো অবাক হয়ে যায়। আপনি আসলে কি বলুন তো, এই অবস্থা কে অফিসে যায় না কিন্তু? কেউ যায় না, আমি যাব। নিধি এবার আর চুপ করে থাকতে পারল না। সে ফারিসকে হুমকি দিয়ে বলল, আমি এখনই গিয়ে দাদুকে ডেকে আনবো, উনি দেখবে আপনাকে। ফারিস ভীষণ কঠিন ধাঁচে মানুষ, তাই নিধি কথাকে ফারিস কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তাই নিধি বাধ্য হয়ে রাহাত শিকদারকে ডেকে নিয়ে আসে। রাহাত শিকদার ফারিসকে আদেশ দিয়ে বলে, দাদু ভাই, তুমি পুরোপুরি সুস্থ হওনি এখনো, তাই এই অবস্থাতে তোমাকে অফিসে যেতে হবে না। রাহাত শিকদার কথাকে কানে নিল না ফারিস। সে নিজের মতো রেডি হয়ে ব্যস্ত। ভ্যানিটির সামনে দাঁড়িয়ে রাহাত শিকদার অপেক্ষা ছিল কখন ফারিসের দৃষ্টি তার দিকে পড়বে, কিন্তু ফারিস ভুলেও তার দিকে তাকায় না। শেষে ফারাজ শিকদার ব্যর্থ হয়ে বলে, আমার অফিস তোমাকে আর সামলাতে হবে না দাদু ভাই। কালকে থেকে মেয়েটা অক্লান্ত পরিশ্রম করে তোমার সেবা যত্ন করছে। তুমি তার বিন্দুমাত্র মূল্য না দিয়ে সেই অসুস্থ শরীর নিয়ে এখনো আবার অফিসে যাচ্ছ। তুমি আবার অসুস্থ হয়ে গেলে তো তখন আবার বেশি দিন বিছানায় পড়ে থাকতে হবে। তার চেয়ে বরং এখন 2-1 দিন রেস্ট নাও, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাও। রাহাত শিকদার এবার কথা শুনে কিছু না বলে ফারিস। সে নিধি ঘন পাপড়ির চোখ দুটোর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে তা বুঝতে পেরে নিধি রাহাত শিকদারের পিছনে লুকিয়ে যায়। কিছুক্ষণ গম্ভীর থেকে ফারিস একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার কথাই রইল, এবার খুশি মনে দিন কাটাও তুমি। ফারিসের কথা শুনে হাসে রাহাত শিকদার। তিনি আর রুমে না থেকে চলে যায়। নিধি ও রাহাত শিকদারের পিছন পেছন যেতে নিতেই ফারিস নিধির হাত চেপে ধরে বলল, আমি না অসুস্থ, তা আমার সেবা না করে কোথায় যাচ্ছে শুনি? ফারিসের কথা শুনে চুপসে যায় নিধি। সে ফারিসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত, কিন্তু ফারিসের শক্ত বাহুবন্ধ থেকে নিজেকে মুক্ত করতে ব্যর্থ হয় নিধি। অসুস্থ মানুষ কখনোই এত পাগলামি করে না। আপনার গায়ে অনেক শক্তি, বাপরে। নিধির কথা শুনে ফারিস হাসে। সে নিধিকে ছেড়ে দিয়ে বলে, নিয়মিত জিমে যাই, শক্তিশালী তো হব। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বলে, শক্তিশালী দেখলে তো সকালে পড়ে যেতে নিয়েছি, রাতে আবার আমার সব শক্তি ব্যয় করে আপনাকে সামলাতে হয়েছে আমাকে। নিধির কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে না করে ফারিস সে সুন্দর বিছানা ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ে। ফারিস নিধিকে নিজের কাছে ডেকে বলে, দেখো তোর জ্বর আছে নাকি? নিধি ফারিসের কপালে হাত দিয়ে বলে, হ্যাঁ আছে, আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। ঘরে আমার ব্যক্তিগত ডক্টর থাকতে আমি কোনো বাহিরের ডক্টরের কাছে যাব? ফারিসের কথা শুনতে না পেয়ে নিধি তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। কি বলছেন আপনি? বলছি এই সামান্য জ্বরের জন্য ডক্টরের কাছে যাওয়া লাগবে না, একদম রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। আপনার ইচ্ছে থাকেন আপনি। বলেই নিধি চলে যেতে নেয়। ফারিস নিধির হাত চেপে ধরে তাকে আটকে বলে, আমি তো আজকের দিন অফিসে কাটাতাম, কিন্তু আমি অসুস্থ বলে তুমি জোর করে বাড়িতে থাকতে বাধ্য করলে আমাকে। সো আজকে সারাদিন তুমি আমার চোখের সামনে থেকেও নড়বে না, অসুস্থ স্বামীর সেবা করো। ফারিসের কথা শুনে নিধি তার দিকে অবাক চোখে তাকায়। সে চট করেই বলে বসল, অসুস্থ হলে বউ প্রয়োজন, আর কোনো কাজে বউকে পাত্তা দেওয়া হয় না। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। এদিকে নিধি চট করে কি বললে বসে সেটা বুঝতে পেরে সে নিজের মুখ চেপে ধরল। ফারিস তার দিকে বক্ষ চোখে তাকাতে নিধি কিছুটা অপ্রস্তুত মুখে বলে, আমার হাত ছাড়ুন, পরে আসছি আমি, এখন কিছু কাজ আছে। নিধির কথা কে কানে না দিয়ে
ফারিস নিধিকে বিছানায় বসতে বলে। নিধি গুটি গুটি পায়ে হেঁটে এসে বিছানায় বসে। ফারিস নিধির কোলে মাথা রেখে বলে, মাথা ব্যথা করছে? ফারিস ঠিক কি বলতে চেয়েছে তা বুঝতে হেরে নিধি ফারিসের মাথা টিপে দিতে থাকে আলতো হাতে। তপ্ত দুপুরে অসহ্যকর গরমে ঘেমে একাকার হয়ে যায় ফারিস। নিধি সযত্নে ফারিসের শরীর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নেয়। জ্বর কমে গেছে, যার ফলে এত ঘাম দিচ্ছে ফারিসকে। হঠাৎ দরজা খুলে অয়ন প্রবেশ করল রুমে। অয়নকে দেখে নিধি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। দরজা খোলার আওয়াজ পেয়ে ফারিসেও ঘুম ভেঙে যায়। ফারিস নিধির কোল থেকে মাথা সরিয়ে বালিশে হেলান দিয়ে বলে, কিরে ভাই, তোর কোনো কমন সেন্স নাই? একটা সদ্য বিবাহিত দম্পতি রুমে যে নক করে ঢুকতে হয় সেটা তো একটা ছোট বাচ্চাও জানে। ফারিসের কথা শুনে অয়ন কিছুটা অপমানিত বোধ করে, কিন্তু সে সবকে পাত্তা না দিয়ে সে গিয়ে বিছানায় বসে ব্যস্ত গলায় বলে, অসুস্থ হলি কিভাবে? নিজের খেয়াল রাখবি তো? অয়নের কথা শুনে ফারিস বিরক্ত গলায় বলে, 2022 সালে টাইফয়েড হয়েছিল, তখনও তো একবার দেখতে এলি না। 24-এ যখন সামান্য জ্বর হলো তখনই পই পই করে চলে এলি। আসলে তোর মতলবটা কি রে, বলতো? তাছাড়া তোর ভাবি আছে তো আমার দেখাশোনা করার জন্য। ফারিসের ঠান্ডা মাথায় করা অপমান শুনে চুপসে যায় অয়ন। তবুও হাসি মুখে বলল, বন্ধুর বিপদে তো বন্ধুই এগিয়ে আসবে নাকি? অয়নের কথা শুনে তাচ্ছিল্য হাসি হাসে ফারিস। নিধির দাদা ভাইকে ডেকে দাও, অয়ন গল্প করুন ওদের সাথে। ফারিসের কথা শুনে অয়ন চট করে বলে বসল, ওরা তো বাড়িতে নেই। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভুরু কুঁচকে তাকায়। কই গেছে জানি না। অয়নের প্রতি প্রচুর বিরক্ত ফারিস। না জানি এসব আবার কোন কুবুদ্ধি নিয়ে বাড়ি প্রবেশ করেছে এই ছেলে। ছোটবেলা থেকে অয়ন ছিল সুবিধাবাদী মানুষ। যেখানে নিজের লাভ হতো সেখানেই ওঠ পেতে থাকতো। নিধি, খাবার দাও তো, ক্ষুধা লেগেছে। অয়ন, চল ডাইনিং টেবিলে গিয়ে বসি। ফারিসের কথা শুনে বাথরুমের মতো নিধি সবাইকে খাবার দিতে যায়। সবাইকে খাবার বেড়ে দিয়ে নিধি একপাশে দাঁড়ায়। তা দেখে ফারিস ভুরু কুঁচকে বলে, দাঁড়িয়ে আছো কেন? বসো, আমাকে খাইয়ে দিতে হবে সেটা কি ভুলে গেছো নাকি? ফারিসের ধমক খেয়ে নিধি অয়নের কথা আর চোখে তাকিয়ে বলল, এখানে? নিধির কথা শুনে অয়ন চট করে বলে বসল, ভাবি যখন ভালো লাগছে না তখন নিজের হাতে খেয়ে নে, না হলে আমি তোকে খাবার খাইয়ে দিই। অয়নের কথা শুনে নিধি জোরে হেসে ওঠে। তা দেখে ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, আমার বউ থাকতে আমি কোনো অন্য কারো হাতে খাবার খাবো? নিধি, যা বলছি তাই কি তুমি করবে? ফারিসের কথা শেষ হতে না হতেই নিধি ফারিসের পাশে চেয়ারটা টেনে বসে পড়ে ত্বক খাবার খাইয়ে দেওয়ার জন্য। খাবার খেতে খেতে ফারিস বলে, আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। ফারিসের কথা শুনে অয়ন বলে, কই, এত মজা তো হয়নি। অয়নের কথা শুনে ফারিস তার দিকে রক্তিম ভরা নয়নে তাকিয়ে বলে, মজা লাগবে কিভাবে তোর কাছে? তুই তো আর তোর বউর এর হাতে খাবার খাচ্ছিস না। সারাদিন ক্লাবে মেয়েদের সাথে ডিনার করে করে তোর রুচিটাই নষ্ট হয়ে গেছে, তাই খাবারের ভালো টেস্ট পাচ্ছিস না। খাবারের ভালো টেস্ট পাওয়ার জন্য বিয়ে কর, তারপর বউয়ের হাতের খাবার খেয়ে দেখবি খাবারে কেমন আলাদা একটা টেস্ট আসবে। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। এই লোকে কি আসলে পাগল হয়ে গেছে কিনা তাই ভাবছে সে।